শীতের বিদায় ঘণ্টা বাজছে, বসন্ত একদম দ্বার প্রান্তে। শেষের দিকে এসেও কিছু জেলায় শীতের প্রকোপ কিছুটা বাড়ছে, তবে প্রকৃতির অনুষঙ্গ আর ঝরা পাতা আমন্ত্রণ জানাতে শুরু করেছে বসন্তকে। ঋতুবরণে নানা প্রান্তে নানা আয়োজনও চলছে। বাঙালির 12 মাসে 13 পার্বণের রীতি অক্ষুণ্ণ থাকুক লোকজ আয়োজনে। হিমেলি সকালের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমাদের আজকের সকাল। দর্শক, শুভ সকাল, আমন্ত্রণ সকাল 24-এ। দর্শক, আজ বুধবার 29 মাঘ 1431 বঙ্গাব্দ এবং 12 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ। দর্শক, আজ আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। দর্শক, সকালে আমরা দেখে নেব গেল 24 ঘন্টার আবহাওয়ার তথ্য এবং আজকের দিনের আবহাওয়ার পূর্বাভাস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 29.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ 29.6, সর্বনিম্ন 12.2। রংপুরে সর্বোচ্চ 26.6, সর্বনিম্ন 14.6। ময়মনসিংহে সর্বোচ্চ 26, সর্বনিম্ন 15.8। সিলেটে সর্বোচ্চ 23.5, সর্বনিম্ন 14.8। চট্টগ্রামে সর্বোচ্চ 27.5, সর্বনিম্ন 15.8। খুলনায় সর্বোচ্চ 30.5, সর্বনিম্ন 20.1। বরিশালে সর্বোচ্চ 29.5, সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 11.3 ডিগ্রি সেলসিয়াস, আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে 31.6 ডিগ্রি সেলসিয়াস। সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দর্শক, গেল 24 ঘন্টার আবহাওয়ার তথ্য এবং আজকের দিনের আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে জানছিলাম এবং আজ কিন্তু সারা দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবারই সম্ভাবনা রয়েছে। দর্শক, আজ 12 ফেব্রুয়ারি। আজকের এই দিনে দর্শক, আপনাদের যাদের জন্মদিন আপনাদের জানাতে চাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং আমরা দেখে নেব আজকের দিনের বিশেষ বিশেষ ব্যক্তিদের জন্মদিনগুলো। 1809 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ইংরেজ জীববিজ্ঞানী, বিবর্তনবাদের জনক চার্লস ডারউইন। তিনি সর্বপ্রথম অনুধাবন করেন যে সকল প্রকার প্রজাতি কিছু সাধারণ পূর্বপুরুষ হতে উদ্ভূত হয়েছে এবং তার এই পর্যবেক্ষণটি সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রতিষ্ঠা করেন। পরিবর্তিত রূপে ডারউইনের বৈজ্ঞানিক আবিষ্কার ছিল জীববিজ্ঞানের একত্রীকরণ তত্ত্ব, যা জীববৈচিত্র্যের ব্যাখ্যা প্রদান করে। 1809 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের 16তম রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন। তিনি 1861 সাল থেকে 1865 সালে তাকে হত্যার আগ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন। নৈতিক, সাংস্কৃতিক, সাংবিধানিক এবং রাজনৈতিক সংকটে তিনি আমেরিকাকে নেতৃত্ব দিয়েছিলেন। ইউনিয়ন সংরক্ষণ, দাসত্ব বিলোপ, ফেডারেল সরকারকে মজবুত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে আধুনিকীকরণে সফল তিনি। 1919 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতের পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়। তিনি বিংশ শতাব্দীর উল্লেখযোগ্য বাঙালি কবি ও গদ্যকার। কবিতা তার প্রধান সাহিত্য ক্ষেত্র হলেও ছড়া, ভ্রমণ সাহিত্য, অর্থনীতিমূলক রচনা, বিদেশি গ্রন্থের অনুবাদ, কবিতা সম্পর্কিত আলোচনা, উপন্যাস, জীবনী, শিশু ও কিশোর সাহিত্য সকল প্রকার রচনাতেই তিনি ছিলেন সিদ্ধহস্ত। 1943 সালের এই দিনে জন্মগ্রহণ করেন কথা সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস। মাত্র 2টি উপন্যাস আর হাতে গোনা কয়েকটি ছোট গল্প লিখে তিনি পাঠকের মনে জায়গা করে নিয়েছেন বাংলা সাহিত্যের অন্যতম সেরা লেখক হিসেবে। বাস্তবতার নিপুণ চিত্রণ, ইতিহাস ও রাজনৈতিক জ্ঞান, গভীর অন্তর্দৃষ্টি ও সূক্ষ্ম কৌতুকবোধ তার রচনাকে দিয়েছে ব্যতিক্রমী সুষমা। তাকে সমাজ বাস্তবতার অনন্য সাধারণ রূপকার বলা হয়েছে। দর্শক, 12 ফেব্রুয়ারিতে কোন কোন বিশেষ ব্যক্তির জন্মদিন রয়েছিল সেটি আমরা জানছিলাম। দর্শক, আমরা লোকজ মেলার কথা বলছিলাম একদম শুরুতেই, সেটি নিয়ে আসলে কথা বলবো। বগুড়াতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী পোড়া দাহ মেলা। এ নিয়ে আরও খবর জানবো। দর্শক, আমরা সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। আমরা যুক্ত হব। শাহী, শুভ সকাল আপনাকে। যেমনটি দেখতে পাচ্ছি আপনি তো মেলাতেই রয়েছেন, মেলার আয়োজন কেমন দেখছেন এবং আসলে কদিন ব্যাপী মেলা চলবে? অতসী, এটা আসলে ঐতিহ্যের যে মেলা বগুড়ার পোড়াদহে বসে। প্রতি বছরের
মাঘের শেষ বুধবারে এই মেলাটা বসে। 2 দিন ব্যাপী এই মেলা হয়। প্রথম দিন থাকে আসলে যারা এই এলাকার যারা জামাই আছে তাদেরকে কেন্দ্র করে। এই মেলায় আসলে অনেক বেশি ভিড় হওয়ার কারণে নারীরা যেহেতু আসতে পারে না, দ্বিতীয় দিন আসলে নারীদের জন্য আলাদা করে মেলার আয়োজন করা হয়। এই 2 দিনের মেলার প্রথম দিন আছে একেবারে ভোর থেকেই কিন্তু মেলা শুরু হয়েছে। মেলার আসলে 2 দিন ব্যাপী এই মেলার আসলে মূল আকর্ষণ মাছকে কেন্দ্র করে। এই মেলায় এই এলাকার যারা মাছ ব্যবসায়ী আছেন, ছোট বড় প্রায় 2 শতাধিক মাছের দোকান বসে এখানে। যারা বড় বড় মাছ নিয়ে আসে মেলায় এসে তারা হাজির হন এবং এই এলাকায় যারা জামাই আসেন তারা কিন্তু একটা রীতি আছে যে তারা এই মেলা থেকে তারা মাছ কিনবেন, মাছ কিনে নিয়ে সেই মাছ তারা শ্বশুর বাড়িতে নিয়ে যাবেন। এবং আর বড় মাছ কেনার একটা রীতি আছে যে যে যত বড় মাছ কিনবেন সে আসলে তত বেশি আসলে সম্মান পান শ্বশুর বাড়িতে, এরকম একটা রীতি আছে এবং বড় মাছ কেনার একটা প্রতিযোগিতাও হয়। মেলার আসলে কতদিন আগে শুরু হয়েছে সেটা আসলে একেবারে ভালো কোনো তথ্য আমরা পাই না, তবে কথিত আছে যে 200 বছর আগের এই এলাকাতে একজন সাধু সন্ন্যাসীর আগমন ঘটে। তিনি আসলে এখানে যেদিন এসেছিলেন সেদিন ছিল মাঘের শেষ বুধবার। সেই আগমনকে কেন্দ্র করে এই মেলাটা শুরু হয় এবং সে মেলা কিন্তু এখন পর্যন্ত কিন্তু চলছে। এবং প্রথমে কিন্তু মেলাটা আসলে ছিল যারা হিন্দু ধর্মের অনুসারী তাদের এই মেলাটা ছিল, কিন্তু কালক্রমে এটার ওই হিন্দু ধর্মের অনুসারীদের মধ্যেই এই মেলার সীমাবদ্ধ থাকেনি, এটা সার্বজনীন মেলায় পরিণত হয়েছে। এই মেলাকে কেন্দ্র করে আশেপাশের প্রায় 50টা গ্রামে কিন্তু উৎসব চলে। সবগুলো এলাকায় যারা আসলে জামাই আছেন তারা এই মেলায় আসেন। এবং আরও একটা ইন্টারেস্টিং রীতি এখানে, জামাই আসলে শ্বশুর বাড়িতে মাছ নিয়ে যাওয়ার পরে সেই মাছ কেটে সেখানে রান্না করা হয় এবং সেই মাছ দিয়েই আসলে আর যারা অতিথি আসেন তাদেরকে কিন্তু আপ্যায়ন করা হয়। এবং এই মেলা উপলক্ষে এই এলাকার যারা মেয়ে আছেন যাদের অন্য জায়গায় যাদের বিয়ে হয়েছে তারাও কিন্তু এই মেলায় আসেন এবং পরের দিনে তারা এই মেলায় এসে তারা নিজেদের কেনাকাটা করেন এবং আর শৈশবের যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের সাথে তারা মিলিত হন এবং পুরো একটা আনন্দঘন সময় কাটান। অর্থাৎ মেলার এই 2 দিন ব্যাপী মেলার প্রথম দিনে পুরুষদের জন্য নির্ধারিত থাকে এবং দ্বিতীয় দিনে নারীদের জন্য নির্ধারিত থাকে। ঐতিহ্যের এই মেলা দীর্ঘদিন ধরে চলছে। এখন পর্যন্ত কিন্তু এই মেলা সকাল থেকে শুরু হয়েছে এবং দিন যত গড়াবে মেলায় কিন্তু আরো লোক সমাগম আরো বাড়বে। অতসী, শাহে, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা বগুড়ার ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা সম্পর্কে জানছিলাম এবং আসলে যেটি বলতে চাই যে সকল কিছুর ঊর্ধ্বে কিন্তু বাঙালি সংস্কৃতি এবং আমাদের বাঙালি সংস্কৃতির একটু সুন্দর চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম বগুড়ার এই লোকজ মেলাতে, যেখানে আসলে সংস্কৃতির সকল দিক খুবই সুন্দরভাবে তুলে ধরছিলেন আমাদের সহকর্মী। দর্শক, আমরা এখন চলে যাব জয়পুর হাটে। সেখানে একজন সফল উদ্যোক্তার গল্প আমরা শুনব। ইউটিউব দেখে শুরু করেন কমলার বাগান, পরে চাষ করেন ক্যাপসিকাম। এখন তার জমি হয়েছে 4 একর। সেই সাথে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে 40 জনের। সফল কৃষি উদ্যোক্তা আব্দুর রশিদের গল্প শোনাতে জয়পুর হাট থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ। আমরা যুক্ত হব। হারুনুর রশিদ, শুভ সকাল আপনাকে। যে সফল উদ্যোক্তার কথা আমরা বলছিলাম তাকে নিয়ে আসলে আমরা জানবো, আমাদের বিস্তারিত জানাবেন। অতসী, শুভ সকাল। তো আমি শুরুতে একটু জানিয়ে রাখি, সেটি হলো যে ইচ্ছে এবং মনোবল থাকলে যে অনেক কিছুই করা সম্ভব, তার দৃষ্টান্ত আমাদের জয়পুরহাটের খেতলার উপজেলার ধনতলা গ্রামের আব্দুর রশিদ। তিনি কিন্তু আজ থেকে প্রায় দীর্ঘ কয়েক বছর আগে উনি ঢাকায় তার বাবার সঙ্গে কিন্তু তিনি ফুটপাতে ডাব বিক্রি করতেন। সেই ডাব বিক্রি করতে করতে কিন্তু তার যে ইউটিউব দেখে তিনি প্রথমে একটি কমলার বাগানের তার ইচ্ছে পোষণ হয়। সেখান থেকে তার নিজ গ্রামে, সেই গ্রামে এসে কিন্তু সে একটি কমলার বাগান তৈরি করেন প্রায় 3 একর জায়গা জুড়ে। সেই কমলার বাগানে যিনি উনি প্রথমে কমলার বাগানের সঙ্গে মরিচ আবাদ করেছিলেন। মরিচে কিন্তু তার 5 লাখ টাকা কিন্তু সেখানে লাভ করার পর তার ইচ্ছে জাগে যে সে একটি জমিতে ক্যাপসিকাম আবাদ করবেন।
তো ইউটিউব দেখে কিন্তু তার এই ইচ্ছে পোষণটা, তারপর কিন্তু সেখান থেকে তার এই সফলতা। আজকে তিনি প্রায় 4 একর জায়গা করেছেন, তার 2টি সন্তান আছে, সন্তানদের তার চাকরি না করে সেখান থেকে ফিরে তার সাথে কিন্তু এই কৃষিতেই তিনি যোগ দিয়েছেন। তো এখন যদি তার কাছে একটু জানবো যে কিভাবে সে এই যে সফল উদ্যোক্তা হলেন। তো আব্দুর রশিদ ভাই, আপনি একটু যদি জানাতেন, আপনি তো আমরা জেনেছি যে আপনি ডাব বিক্রি করতেন ঢাকাতে, এই ডাব বিক্রি করতে করতে কিভাবে এই কৃষি আবার প্রতি ফিরে আসলেন যদি। আসসালামু আলাইকুম। আমি আজ থেকে অনেকদিন বলতো আমি বাবার সাথে ডাব বিক্রি ঢাকা ডাব বিক্রি করেছিলাম। ঢাকা ডাব বিক্রির পর আমি শোয়ার সময় আমি স্বপ্ন আগে দিই ইউটিউব দেখছি, ইউটিউব দেখে কমলা বাগান তৈরি করার উদ্যোগ নিয়েছি। দুধের সাথে সাথে আমি 1 বছরের ভিতরে কমলা বাগান দিয়েছি। কমলা বাগানের সাথে আমি মরিচ দিয়েছিলাম, দেশি মরিচ 5 লাখ টাকার বেশি বেচছি। আমার খুবই সুন্দর হয়েছিল। সুন্দর হওয়ার পর আমি তারপর দেখার পর আমি ইউটিউব দেখলাম, দেখে আমি ক্যাপসিকামের চাষ করার উদ্যোগ নিলাম। ক্যাপসিকামের চাষ করার পর আমি খুব সফলতা পাইছি এবং আমার মতো সফলতা আরো সবাই হোক। আর ক্যাপসিকাম মরিচটা আমার খুবই সৌন্দর্য হয়েছে। মনে করেন বাংলাদেশের মধ্যে বলা যায় 1 নম্বরে মনে হয় আমি চাষি হতে পারি। খুব উদ্যোগ, আমি ভালো আছি। এখনো মতো আমার পোলা আমার আছে, পোলায় লেখাপড়া করাইছি, লেখাপড়া করে আমি চাকরি না দিয়ে আমার কাছেই সংসারের কাজে রাখছি। আমি এই যে ক্যাপসিকাম চাষ, কমলার বাগান, দেশি মরিচ, এটা আমার খুবই আমার আগ্রহ, খুবই আমার করার জন্য আমার প্রাণপ্রিয়, আমার মনে হয় এটা আমার। তো ধন্যবাদ আপনাকে। আপনি যেটি জানালেন, আপনার কাছ থেকে অনেক কিছুই অন্য কৃষকরা জানবেন এবং শিখবেন। তবে আরেকটি জিনিস এখানে জানিয়ে রাখি, কিন্তু আব্দুর রশিদ তিনি তার এই যে বাগানে এখন প্রায় 40 থেকে 50 জন লোক কাজ করছেন এবং তার দেখা দেখি যে অন্য কৃষকরা আছেন প্রতিদিনই জমিতে এসে ভিড় করছেন, যে তারা তার পরামর্শ নিচ্ছেন যে এই ধরনের আবাদ তারাও শুরু করবেন। আরেকটি জিনিস জানিয়ে রাখি যে আব্দুর রশিদ যেটি জানিয়েছেন যে অন্যান্য ফসল যেরকম ধান, গম, আলু এগুলো আবাদ করে অনেক সময় ক্ষতির সম্মুখীন হন, তো কৃষকরা যে ফসলের প্রতি বেশি ঝুঁকে পড়ে, কিন্তু তিনি উল্টো তার ব্যতিক্রম যে ফসল আছে সেই ফসলের প্রতি তিনি আগ্রহ হন এবং সেটি চাষ করেন, চাষ করে কিন্তু তিনি লাভবান হন। এইভাবেই কিন্তু তার এই সফলতা অর্জন করেছেন। তো অতসী এই ছিল জয়পুরহাটের এই খেতলাল উপজেলা ধনতলা গ্রামের এই যে ক্যাপসিকাম এই বাগান থেকে সর্বশেষ খবর। হারুনুর রশিদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা ছিলাম জয়পুরহাটে, আমরা সেখানে একজন সফল উদ্যোক্তার গল্প শুনছিলাম এবং আসলে যার একটি সাহসী পদক্ষেপের কারণে আজ 40 থেকে 50 জনের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আসলে এটি একটি সাধুবাদ জানাবার মতো বিষয়। প্রিয় দর্শক, সকাল সকাল আপনাদের একটি সুখবর দিই। দীর্ঘ সময় বন্ধ থাকার পর পর্যটকদের জন্য উন্মুক্ত করা হলো বান্দরবানের অন্যতম পর্যটন স্পট দেবতাখুম সহ রোয়াংছড়ি উপজেলা। অনেক দিনের মন্দা দশা কাটিয়ে বান্দরবনে ফিরতে শুরু করেছে ভ্রমণ পিপাসু পর্যটকদের ভিড়। সেখানকার পরিস্থিতি জানবো আমরা, সহকর্মী ইয়াসিনুল হাকিম রয়েছেন সেখানে, আমরা যুক্ত হব। হাকিম, শুভ সকাল আপনাকে। গতকালই তো এই পর্যটন স্পটটি খোলা হয়েছে এবং আসলে একটি মন্দা দশার পর যেহেতু খোলা হলো, পর্যটককে আসলে আসতে শুরু করছে এবং আসলে পর্যটন ব্যবসায়ীরা কি বলছেন এ বিষয়ে আমাদের জানাবেন। অতসী প্রথমত শীত, বর্ষা, শরৎ, হেমন্তে যে পর্যটকের একটি আনাগোনা থাকে পাহাড়ি জেলা বান্দরবানে, সেটি কিন্তু অনেকটা আসলে বৃদ্ধি পেয়েছে। প্রথম দিকে বলতে গেলে জানুয়ারির দিকে কিছুটা কম থাকলেও অন্যান্য পর্যটন স্পটের থেকে সবচেয়ে বেশি আকর্ষণীয় হিসেবে পর্যটকরা জনজাতি দেবতাখুম রংপুর উপজেলা যেটি নিয়ে তোমাকে তাদের আশা প্রত্যাশার জায়গাটা সেখানকে কেন্দ্রীয় করে থাকে। আমরা দেখেছি সেখানে দীর্ঘ কারণে দীর্ঘ 2 থেকে 2.5 বছর এই পর্যটন স্পটটি নিষেধাজ্ঞার আওতায় ছিল। স্বাস্থ্য সংগঠনের তৎপরতা ভিত্তিতে যৌথ বাহিনী যে অভিযান পরিচালিত হচ্ছে সেটি পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে জেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী সেটি পর্যটক ভবন নিরুৎসাহিত করা হয়েছিল। তবে এখন বান্দরবান সদর, থানা জোন এবং রংছড়ি সাব জোনের যৌথ সহযোগিতায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি পর্যটকদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে গত পরশুদিন একটি গণবিজ্ঞপ্তি জারি করে গতকালকে থেকে সেটি উন্মুক্ত করেছে। পর্যটকদের আনাগোনা বেড়েছে, সে কারণে আমরা দেখেছি আজকেও কিন্তু বেশ কিছু পর্যটক বান্দরবানের দেবতাখুমে ভবনে গিয়েছেন এবং আগামীকাল বৃহস্পতিবার, শনিবার, শুক্রবার থেকে শুরু করে বেশ কিছু বুকিংও সেখানকার রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। এতদিন পর্যটন স্পট বন্ধ থাকার কারণে আমরা দেখেছি সেখানে পর্যটন খাতে ব্যাপক পরিমাণে ক্ষতি হয়েছিল। যারা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ছিল তারা অনেকে দোকানপাট বন্ধ করে তারা বাড়ি ঘরে উঠে গিয়েছিল এবং যারা ট্যুর গাইডের ভূমিকা রাখছে তারাও কিন্তু আসলে অনেকটা বিভ্রাটে পড়েছিল। আমরা কথা বলেছিলাম রংছড়ি সাব জোনের সাথে, তারা আমাদেরকে যেটি জানিয়েছে সেখানে পর্যটকদের নিরাপত্তার জন্য রংছড়ির যে লিরাগাঁও ক্যাম্প এবং দেবতাখুমের উপস্থিত ক্যাম্প প্রায় 3টি
ক্যাম্পের সেনাবাহিনীরা তাদের নিরাপত্তা জোরদার করছে, পাশাপাশি সার্বিক বিবেচনায় সেনাবাহিনীর সহযোগিতায় কিন্তু সেখানে পর্যটকরা নির্দ্বিধায় বিভিন্ন স্পটগুলো ঘুরে বেড়াতে পারবে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে, জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে বান্দরবানের রংপুরে এরকম মুক্ত করার কারণে পর্যটকদের আগে যে বাড়তি জামালাগুলো পদার্থ রেজিস্ট্রেশন করা বা গাইড নির্ধারণ করা, এখন একই ছাদের নিচে সেই ব্যবস্থাপনাগুলো করা হয়েছে। তিনি এও জানিয়েছে বান্দরবানে ইতিমধ্যে রোমা এবং রংপুর ট্রান্সিট যে নিষেধাজ্ঞাটি রয়েছে সেটিও মুক্ত করার বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তাদের বৈঠক চলছে। যে কোনো সময় পর্যটকদের জন্য নতুন যে পর্যটক স্পট যেগুলো আসলে নিষেধাজ্ঞার আওতায় রয়েছে সেগুলো মুক্ত হতে পারে। তবে পর্যটকের সেনাবাহিনী এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সহযোগিতা পর্যটক বাড়ছে এবং পর্যটকদের নিরাপত্তার জন্য সেনাবাহিনীরা কাজ করছে বলে আমাদের সেনাবাহিনীর সাবজুন কর্তৃক জানিয়েছে। সব মিলিয়ে আসলে কিন্তু দীর্ঘদিন পর পর্যটন স্পটটি খোলার কারণে এখন পর্যটকে মুখরিত হয়েছে দেবদাখুম। তারা আশা করছে দীর্ঘদিনে যে কোটিটি তারা পোয়াইছে, যে কোটিটি তাদের কাটিয়ে উঠতে হয়েছে সেটি তাদের কাটিয়ে তাদের অর্থনৈতিক টাকা অনেকটা সচল হবে বলে মনে করছে। অবশ্যই হাকিম, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা বান্দরবনের অন্যতম পর্যটন স্পট দেবদাখুমের রোয়াংছড়ি উপজেলার যে মন্দাদশা কাটিয়ে আবারও পর্যটকরা ফিরতে শুরু করেছে সেই সম্পর্কে জানছিলাম। দর্শক, এবার আমরা চলে যাব পত্রিকাতে। সকাল 24-এ কিন্তু আমরা প্রতিদিনই একটু সময় বের করে পত্রিকার শিরোনামগুলো পড়ে থাকি, কেননা আমরা মনে করি যদি আমরা একটু সময় বের করে পত্রিকাতে চোখ বুলিয়ে নিতে পারি তবে খুব সহজে আমরা দিনের তথ্যগুলো সম্পর্কে অবগত থাকতে পারি। আমার হাতে প্রথমেই রয়েছে দর্শক দৈনিক সমকাল পত্রিকাটি। আমরা দেখব দৈনিক সমকালে আজ কী কী প্রধান শিরোনাম রয়েছে। প্রথমে যে সংবাদ শিরোনামটি করা হয়েছে, শেখ হাসিনার নির্দেশেই নির্বিচারে গুলি, খুঁজে পেয়েছে মানবতা বিরোধী অপরাধ, আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে মাঠে থাকা বাহিনীগুলো গুরুতর মানবাধিকার লঙ্ঘন করে, র্যাব ও এনটিএমসিকে বিলুপ্তির সুপারিশ, রাজনৈতিক দলকে নিষেধাজ্ঞা থেকে বিরত থাকার আহ্বান, অবাধ ও সত্যিকারের নির্বাচনের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিতের তাগিদ, জাতীয় মানবাধিকার কমিশন আইন 2009 সংশোধনের পরামর্শ, শিশুদের লক্ষ্যবস্তু বানিয়ে করা হয়েছে টার্গেট কিলিং। আমরা যদি একটু ডান পাশে যাই তবে আরও একটি সংবাদ শিরোনাম রয়েছে যেটি হচ্ছে রাজনৈতিক স্বার্থে প্রতিষ্ঠান ব্যবহার, বাড়ছে দুর্নীতি, টিআইবির প্রতিবেদন, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ 14তম, চাক্ষুষ প্রমাণীয় পদক্ষেপ নেয়নি আওয়ামী লীগ সরকার, সরকারি প্রকল্পের কেনাকাটায় সবচেয়ে বেশি দুর্নীতি, লোক বদলে এখনও চলছে দখলদারি, চাঁদাবাজি। এবং আমরা যদি পত্রিকার নিচের দিকে যাই তবে আসলে নির্বাচন নিয়ে একটি সংবাদ শিরোনাম করা হয়েছে, রোডম্যাপ দিতে সরকারকে চাপে রাখবে বিএনপি, স্থায়ী কমিটির বৈঠক, নৈরাজ্যকর পরিস্থিতি সমর্থন করেন না নেতারা, 6 জেলা দিয়ে দেশব্যাপী সমাবেশ শুরু আজ। এবং আমরা যদি ওই পত্রিকার আরও একটু নিচের দিকে ডান পাশে যাই, সেখানে যে সংবাদ শিরোনামটি রয়েছে, দুদকের হাতে 27 মালিকের তালিকা, কেন্দ্রীয় ব্যাংকে লকার। প্রিয় দর্শক, এই ছিল দৈনিক সমকালের আজকের দিনের প্রধান শিরোনামে। আমরা দেখব দৈনিক প্রথম আলোর আজকে কি প্রধান শিরোনাম করা হয়েছে। প্রথমে যেটি রয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ। জাতিসংঘ তথ্যানুসন্ধান দলের প্রতিবেদন 1 জুলাই থেকে 15 আগস্টের ঘটনা বিশ্লেষণ করে প্রতিবেদন চূড়ান্ত করেছে OHCHR। 127 পৃষ্ঠার প্রতিবেদন আজ প্রকাশ করা হবে। সুপারিশ, র্যাব ও এনটিসিএমসিকে বিলুপ্ত করা, অবাধ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করা, রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করা। এবং আমরা যদি পত্রিকার ডান পাশে যাই, উপরের দিকে আরও একটি সংবাদ শিরোনাম রয়েছে, দুর্নীতির বৈশ্বিক তালিকায় বাংলাদেশ এখন 14তম, দুর্নীতির ধারণাসূচক প্রকাশ, টিআইবি মনে করে দুর্নীতি মোকাবেলায় বাংলাদেশের অবস্থা অত্যন্ত উদ্বেগজনক ও হতাশাব্যঞ্জক। আমরা যদি পত্রিকার নিচের দিকে যাই তবে আরও একটি সংবাদ শিরোনাম রয়েছে, 3-4টি মামলার রায় অক্টোবরের মধ্যে, আশা আইন উপদেষ্টার। জুলাই আগস্টের গণহত্যা সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা বলেন, নানা অজুহাতে ভারত শেখ হাসিনাকে ফেরতের বিষয়টি নাকচ করার চেষ্টা করবে। দর্শক, এই ছিল দৈনিক প্রথম আলোর আজকের দিনের প্রধান শিরোনাম। আমরা দেখব দৈনিক কালের কণ্ঠে আজ কী কী প্রধান শিরোনাম রয়েছে। প্রথমেই যে সংবাদ শিরোনামটা আমরা দেখতে পাচ্ছি, প্রধান সংবাদ শিরোনাম আসলে সেটি করা হয়েছে নির্বাচনকে নিয়ে। নির্বাচনে তৎপরতা রাজনৈতিক দল, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আজ থেকে মাঠে নামছে বিএনপি। নির্বাচন নিয়ে প্রস্তুতি আছে জামায়াতে ইসলামীরও। ইসলামী আন্দোলন বাংলাদেশে নির্বাচনের আগে অনুকূল পরিবেশ দেখতে চায়। নির্বাচন সামনে রেখে দল গড়ার কাজ করছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
সাবেক সেনা কর্মকর্তাদের উদ্যোগ আসছে নতুন একটি রাজনৈতিক দল। এবং পত্রিকার ডান পাশে আরেকটি সংবাদ শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, এবং যেটি নিয়ে আসলে বিগত দুটি পত্রিকাতে আমরা সংবাদ শিরোনাম দেখতে পেলাম, যেটি আসলে বিষয়টা আসলে উদ্বেগজনক। দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় এবার 14তম বাংলাদেশ। দেশে দুর্নীতির ব্যাপকতা গভীর উদ্বেগজনক। দুর্নীতিতে দেশের অবস্থানের অবনমন প্রমাণ করে। গত 13 বছর কর্তৃত্ববাদী সরকার মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও বাস্তবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে, লালন করেছে। আমরা যদি পত্রিকার নিচের দিকে যাই, তবে যে সংবাদ শিরোনামটি আমরা দেখতে পাচ্ছি, প্রশাসনে কাঙ্ক্ষিত গতি ফেরেনি, সমন্বয়হীনতা, সিদ্ধান্তহীনতা। সচিব, পিএসসির সদস্য, ডিসি সহ গুরুত্বপূর্ণ পদে নিয়োগের পর বাতিল। অন্তত 12 সচিবের পদ খালি। পদোন্নতি না পাওয়ায় হতাশ বিশেষ 24 ও 30তম ব্যাচ। দর্শক, এই ছিল দৈনিক কালের কণ্ঠের আজকের দিনের প্রধান শিরোনামে। আমরা দেখব দৈনিক ইত্তেফাকে আজ কি প্রধান শিরোনাম রয়েছে। প্রথমেই যে সংবাদ শিরোনামটি আমরা দেখতে পাচ্ছি, ট্রাইব্যুনালে জুলাই আগস্ট গণহত্যার মামলা, অক্টোবরের মধ্যে 3-4টি মামলার রায় হতে পারে। এপ্রিলে সাক্ষ্য গ্রহণ শুরু হবে, সেই হিসাবে অক্টোবরের মধ্যে 3-4টি মামলার রায় পেতে যাচ্ছে বলে আশা করি, বলছেন আসিফ নজরুল। যে কোনো স্থানে তল্লাশি ও আলামত জব্দের ক্ষমতা পেল তদন্ত সংস্থা। এবং আমরা যদি পত্রিকার প্রথম দিকের একটু ডান পাশে যাই, তবে যে সংবাদ শিরোনামটি আমরা দেখতে পাচ্ছি, প্রতিশোধের চক্র ভেঙে শান্তির ক্ষেত্র তৈরি করতে হবে, বলছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন অবাধ, অন্তর্ভুক্তিমূলক হওয়া উচিত। মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স, বলছেন তিনি এমনটি। এবং আমরা যদি তার নিচের দিকে আসি, যে সংবাদ শিরোনামটা আমরা দেখতে পাচ্ছি, শিক্ষার্থীদের দলের ঘোষণা হতে পারে 21শে ফেব্রুয়ারিতে। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন, কিংবা একদিন আগেও পরে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসতে পারে। দল ঘোষণাকে সামনে রেখে ইতিমধ্যে সব প্রস্তুতিও শেষ করেছে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্ল্যাটফর্ম, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দর্শক, এই ছিল দৈনিক ইত্তেফাকের আজকের দিনের প্রধান শিরোনাম। আমরা দেখব দৈনিক যুগান্তরে আজ কি প্রধান শিরোনাম রয়েছে। যুগান্তরের প্রথমেই যে সংবাদ শিরোনামটি দেখতে পাচ্ছি, নিয়ন্ত্রণের বাইরে দুর্নীতি, 13 বছরের মধ্যে সর্বনিম্ন স্কোর 23। বাংলাদেশ প্রসঙ্গে টিআই প্রতিবেদন 2024, বাংলাদেশের অবস্থান 14তম। দেশ থেকে অর্থ পাচার বাড়ছে, ব্যাংক কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা জরুরি। আমরা যদি পত্রিকার নিচের দিকে যাই, তবে একটি সংবাদ শিরোনাম করা হয়েছে অত্যন্ত গুরুত্ব সহকারে, হাসিনার সম্মতিতে মাদক সন্ত্রাস, কারবারিদের কাছ থেকে নির্বাচনী টাকা জোগাড়, নির্মূলের নামে কয়েকশো মানুষ হত্যা লোক দেখানো, নেপথ্যের গডফাদার বদি ছাড়াও আছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল ও শহীদুল হক। এবং আমরা যদি পত্রিকার নিচের দিকে ডান পাশে যাই, তবে আসলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে একটি সংবাদ শিরোনাম করা হয়েছে, ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসির সঙ্গে 18 রাষ্ট্রদূতের বৈঠক। দর্শক, এই ছিল দৈনিক যুগান্তরের আজকের দিনের প্রধান শিরোনামে। দর্শক, পত্রিকার সংবাদগুলো পড়তে পড়তে কিন্তু সকাল 24-এর একদম শেষ পর্যায়ে আমি চলে এসেছি। আজকের মতো আমাকে এখানেই বিদায় নিতে হচ্ছে। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে ঠিক একই সময়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন চ্যানেল 24।